উপন্যাস ভূমিকা উপন্যাসের ধারণা ও সংজ্ঞা। উপন্যাস গদ্যে লেখা এক ধরনের গল্প। মানুষ গল্প বলতে ভালোবাসে। সুপ্রাচীন কাল থেকেই এটা চলে আসছে। মানুষ তখন মুখে মুখে গল্প বলতো, লিখে রাখার চল ছিল না। পরে এরই ধারাবাহিকতায় আবির্ভাব ঘটে উপন্যাসের। তবে উপন্যাস শুধু চোখে দেখা গল্প নয়, এ হচ্ছে এক ধরনের সৃষ্টিশীল রচনা। মানুষের জীবনই হচ্ছে উপন্যাসের উৎস। এই জীবনে যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনার সঙ্গে লেখকের নিজের ভাবনা কল্পনাকে মিশিয়ে দিয়ে রচনা করেন উপন্যাস। উপন্যাসে তাই আমরা পাই ঔপন্যাসিকের জীবনানুভূতির প্রকাশ। এভাবেই উপন্যাস হয়ে উঠেছে এক ধরনের সৃষ্টিশীল রচনা। মানুষ এরপর যখন লিখে রাখতে শেখে তখনই আবির্ভাব ঘটে উপন্যাসের। 15 শতকে ছাপাখানার আবির্ভাবের পর বিলুপ্তি ঘটে গল্প কথকদের। শুরু হয় আধুনিক উপন্যাসের কাল। প্রথমে এই আধুনিক উপন্যাসের সূত্রপাত ঘটে ইউরোপে, পরে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। শুরু হয় আধুনিক উপন্যাস লেখা। শুরুতেই বলেছি উপন্যাসে থাকে একটি প্রধান বা মূল গল্প। এই গল্পটিকে গড়ে তোলার জন্য থাকতে পারে আরো কিছু পার্শ্ব গল্প, ফলে উপন্যাসের আকার সাধারণত ছোট হয় না। আবার এটি নিতান্ত ছোট গল্পও নয়, তবে এর আকার কতটুকু হবে, মূল গল্পটি গড়ে তুলতে গিয়ে পার্শ্ব গল্পের আশ্রয় নেওয়া হবে কিনা, এ বিষয়ে সাহিত্যতাত্ত্বিকগণ একমত হতে পারেননি। ইএম ফস্টার তার অ্যাসপেক্ট অব দ্য নোভেল গ্রন্থে বলেছেন, উপন্যাস হচ্ছে সুনির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী, প্রোজ অফ এ সার্টেন এক্সটেন্ট। এই আয়তনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে 25,000 হওয়া বাঞ্ছনীয়। তবে এর সর্বোচ্চ সংখ্যা কত হবে ফস্টার সে সম্পর্কে কিছু বলেননি। প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক মার্সেল প্রুস্তের লেখা একটি উপন্যাসের ইন সার্চ অফ লস্ট টাইম শব্দ সংখ্যা 12 লাখের মতো। এটি এ পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস। লেভো তালস্তয়ের ওয়ার অ্যান্ড পিসের শব্দ সংখ্যাও অনেক, 5,87,000-এর মতো। ইতালির বিখ্যাত নন্দনতাত্ত্বিক ও ঔপন্যাসিক উম্বার্তো একো আবার 7 শব্দের এক বাক্যে রচিত একটি লেখাকে পৃথিবীর ক্ষুদ্রতম উপন্যাস বলে দাবি করেছেন। শুধু আকার নয়, উপন্যাসের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্বন্ধেও সাহিত্যতাত্ত্বিকগণ একমত হতে পারেননি। এর কাহিনী কিভাবে উপস্থাপন করা হবে, কাহিনীর বিষয় আসে কি হবে, ভাষারীতির ধরন কেমন হবে, এসব বিষয়ে সাহিত্য তাত্ত্বিকগণ নিজেদের স্বাতন্ত্র্য প্রকাশের জন্য আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন। তবে এসব পার্থক্য সত্ত্বেও কিছু কিছু বিষয়ে যে মিল নেই এমন নয়। এমন সাধারণ কিছু বৈশিষ্ট্যের কারণেই উপন্যাস বিশেষ এক ধরনের সৃষ্টিশীল রচনা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে। যেমন ঔপন্যাসিক যে গল্পটি নির্মাণ করেন সেটি নির্মাণ করা হয় বর্ণনার সাহায্যে, গদ্য আর সংলাপের মাধ্যমে। উপন্যাসের এই বর্ণনাকে বলে ন্যারেটিভ। ন্যারেটিভ সুবিন্যস্তভাবে এই কাহিনীকে উপন্যাসে তুলে ধরা হয়। বাংলায় ব্যবহৃত উপন্যাস শব্দটির মধ্যেও এই বিন্যাসের কথা আছে। উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে ন্যাস, এই ন্যাসই হচ্ছে বিন্যাস। বাংলায় ব্যবহৃত এই শব্দটির সংস্কৃত ব্যুৎপত্তি হচ্ছে এরকম: উপযুক্ত নিযুক্ত অস যুক্ত অ, উপন্যাস। ইংরেজিতে এর দুটি প্রতিশব্দ আছে, নভেল, ফিকশন। নভেল শব্দটি এসেছে ইতালির নভেল্লা থেকে, এর অর্থ অ্যালি, গল্প বা কাহিনী। ফিকশনের উৎস হচ্ছে ফ্যাক্ট, ঘটনা বা গল্প। উপন্যাসের কয়েকটি সংজ্ঞা। সাহিত্যের বিশেষ রূপ হিসেবে উপন্যাসের সংজ্ঞা দেওয়া খুব সহজ নয়।
এর আকার আর প্রকৃতি নিয়ে আছে ভিন্ন মত, ফলে এর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া কঠিন। তবে এর সাধারণ কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপন্যাসের যেসব সংজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো এরকম: গ্রন্থকারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করিয়া যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তাহাকে উপন্যাস কহে। উপন্যাস সাহিত্য সন্দর্শন, শ্রীশচন্দ্র দাস, কথাকলি, ঢাকা, 1976। ইংরেজিতে নভেল এক বিশেষ ধরনের সাহিত্য সংরূপ, গদ্যে লেখা সুদীর্ঘ বর্ণনাত্মক সাহিত্যকর্ম। উপন্যাস সাহিত্য শব্দার্থকোষ, সুরভি বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, কলকাতা, 1999, পৃষ্ঠা 29। An invented prose narrative of considerable length and a certain complexity that deals imaginatively with human experience, usually through a connected sequence of events involving a group of persons in a specific setting, is called a novel. The Britannica Guide to Literary Elements, Prose Literary Terms and Concepts, ed. by Kathleen Cooper, Britannica Educational Publishing, New York, 2012, page 1. The term novel is now applied to a great variety of writings that have in common only the attribute of being extended works of fiction written in prose. Novel, a glossary of literary terms, 9th edition, M. H. Abrams and Geoffrey Galt Harfom, Wordsworth, Cengage Learning, Boston, 2009, page 2-6. সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে উপন্যাস হচ্ছে অপেক্ষাকৃত আধুনিক কালের সৃষ্টি। সাহিত্যের আদিরূপ হিসেবে প্রথমে সৃষ্টি হয়েছিল কবিতা, মহাকাব্য, আখ্যান কাব্য। পরে মানুষের জীবন জটিল হয়ে উঠতে থাকলে আবির্ভাব ঘটে উপন্যাসের। নিজের কথা, চারপাশের মানুষের কথা, সমাজের কথা বলার তাগিদ থেকেই কাহিনীর আশ্রয় নেন লেখকেরা, রচনা করতে থাকেন উপন্যাস। উপন্যাসে তাই লেখকের জীবন দর্শন ও জীবনবোধের প্রকাশ লক্ষ্য করি আমরা। জীবনের সমগ্রতাই প্রতিফলিত হয় উপন্যাসে। এটাই হচ্ছে উপন্যাসের মর্মকথা। 17 শতকের হিস্পানি ঔপন্যাসিক সার্ভেন্তাসের ডন কিহোতো থেকে আধুনিক কালের এই বোধেই পৌঁছেছেন ঔপন্যাসিকেরা। উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল। উপন্যাসের কাহিনী কিভাবে গড়ে তোলা হবে সেটাই হচ্ছে উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশলের দিক। প্রায় 400 বছর ধরে নানা চর্চার মধ্য দিয়ে সাধারণভাবে উপন্যাস যেসব উপাদানের ভিত্তিতে গড়ে উঠেছে সেগুলো নিম্নরূপ: 1. কাহিনী বা আখ্যান ভাগ, প্লট। 2. চরিত্র, ক্যারেক্টার। 3. দৃশ্য বা পরিবেশ, সিন অর সেটিং। 4. বর্ণনা ভঙ্গি, ন্যারেটিভ মেথড। 5. ভাষা, ডিকশন। এবং 6. ঔপন্যাসিকের জীবন ভাবনা, অথর্স ফিলোসফি। উপন্যাসের প্রধান উপাদানের কাহিনী বা গল্প। এই কাহিনী হতে পারে সরল আবার জটিল। নিরীক্ষাধর্মী উপন্যাসে দেখা যায় গল্পের প্রাধান্য তেমন থাকে না, ভাষা বা বলার ভঙ্গিটাই প্রধান হয়ে ওঠে। অ্যাবসার্ড উপন্যাস কিংবা ফরাসি নব্য নভেল উপন্যাস এইভাবেই লেখা হয়েছে। তবে সাধারণভাবে কতগুলো ছোট ছোট বা উপকাহিনীর সাহায্যে উপন্যাসের কাহিনী গড়ে তোলা হয়। উপন্যাসে উপস্থাপিত এই কাহিনীকে বলা হয় আখ্যান ভাগ, প্লট বা কাহিনী সমগ্র। উপন্যাসের দ্বিতীয় উপাদান চরিত্র। চরিত্রের আচার আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই গড়ে ওঠে উপন্যাস। উপন্যাসে এক বা একাধিক চরিত্র থাকে। এর কোনটি হবে প্রধান চরিত্র বা আদৌ কোনো প্রধান চরিত্র থাকবে কিনা সেসব নির্ভর করে ঔপন্যাসিকের উপর। চরিত্রগুলো যেসব ঘটনা ঘটায় তার মধ্য দিয়েই উপন্যাসের কাহিনী অগ্রসর হতে থাকে। চরিত্রের বিকাশের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনীও বিকশিত হয়, উপন্যাস পরিণতির দিকে এগিয়ে যায়। উপন্যাস হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্রম বিকশিত চরিত্রেরই কাহিনী। উপন্যাসের আরেকটি উপাদান হচ্ছে নানান দৃশ্য বা পরিবেশ। বিভিন্ন টুকরো টুকরো দৃশ্য বা পরিবেশের সমন্বয়ে উপন্যাসের কাহিনীকে গেঁথে তোলেন ঔপন্যাসিক।
চরিত্রের মনোভাব এবং আচার আচরণের গতি প্রকৃতির ওপর নির্ভর করেই গড়ে ওঠে এই পরিবেশ। বর্ণনার রীতি হচ্ছে উপন্যাসের আরেকটি উপাদান। উপন্যাসে আমরা যে দৃশ্য, পরিবেশ বা কাহিনীর কথা পাই তা বিভিন্ন ভঙ্গির সাহায্যে নির্মাণ করা হয়। কোথাও চরিত্র নিজের ভাষায় নিজের গল্প বলে, কোথাও উপন্যাসিক উপন্যাসের কাহিনী বর্ণনা করেন, কোথাও থাকে শুধু তথ্য, কোথাও ঔপন্যাসিক আবেগময় কাব্যিক ভাষায় কাহিনীর কাঠামো গড়ে তোলেন। সেদিক থেকে দেখলে ভাষা হচ্ছে উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কেননা উপন্যাস লেখা হয় ভাষার মাধ্যমে, ভাষা দিয়েই বর্ণনা করা হয় সবকিছু, সৃষ্টি করা হয় বিশেষ বিশেষ পরিবেশ। যথাযথ স্থানে যথার্থ ভাষার ব্যবহার না থাকলে উপন্যাস হয়ে ওঠে না। তবে উপন্যাসের সবকিছু নিয়ন্ত্রণ করে লেখকের জীবন ভাবনা বা জীবন দর্শন। লেখকের বলা কথাটিই হচ্ছে তার জীবন দর্শন। শেষ পর্যন্ত আমরা একটি উপন্যাসের কাহিনীতে এই জীবন দর্শনই প্রতিফলিত হতে দেখি। সামগ্রিকভাবে বললে উল্লিখিত সবগুলো উপাদান মিলিয়েই লেখা হয় উপন্যাস। বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। আগেই বলেছি, উপন্যাস আধুনিক কালের সৃষ্টি। বাংলা সাহিত্যে মাত্র ১৫০ বছর আগে ইংরেজি উপন্যাসের আদলে উপন্যাস রচনার সূত্রপাত ঘটে। তবে অনেকেই এর বীজ খুঁজে পেয়েছেন প্রাচীন সংস্কৃত কাহিনী কাব্য, পঞ্চতন্ত্র ও বৌদ্ধ জাতকের গল্প, মধ্যযুগের রূপকথা, ময়মনসিংহ গীতিকা, রোমান্টিক কাহিনী কাব্য, নাথ সাহিত্য, মঙ্গল কাব্য, আরব্য উপন্যাস, লোকগাথা প্রভৃতি রচনায়। এভাবে দেখলে আধুনিক কালের পূর্বে বাংলা উপন্যাসের কোনো নিদর্শন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটলে কলকাতাকে কেন্দ্র করে একদিকে ব্যাপক নগরায়ন, অন্যদিকে মধ্যবর্তী শ্রেণীর আবির্ভাব ঘটে। ইউরোপীয় শিক্ষার প্রভাবে মানবিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, শিক্ষা ও সাময়িক পত্রের প্রসার, সমাজ সচেতনতা ইত্যাদি বৃদ্ধি পায়। নানা শ্রেণীর পেশার মানুষের দ্বারা সমাজ ক্রমশ জটিল হয়ে পড়ে। নতুন কালের মানুষ নতুন সমাজের কথা প্রকাশের গরজ অনুভব করতে থাকে। এরই প্রভাবে উদ্ভব ঘটে উপন্যাসের। অনেকে মনে করেন হানা ক্যাথারিন মোলেন্সের 1826 থেকে 61 লেখা ফুলমণি ও করুণার বিবরণ 1852 হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কেউ কেউ আবার প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল 1858 এর মধ্যে উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন। তবে সবাই মেনে নিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1838 থেকে 94, দুর্গেশ নন্দিনী 1865 হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্রই প্রকৃতপক্ষে আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা। উপন্যাসের সমস্ত লক্ষণ তার উপন্যাসে দেখা যাবে। তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন সামাজিক উপন্যাস। সমাজের নানা অসঙ্গতি, ব্যক্তির কামনা, বাসনা, বেদনা ও দ্বন্দ্বের কথা চমৎকারভাবে ফুটে উঠেছে তার উপন্যাসে। কাহিনী বর্ণনা, চরিত্র চিত্রণ, ভাষা ইত্যাদি ক্ষেত্রেও তিনি সাফল্য দেখিয়েছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। বাংলা উপন্যাসের আরেক কীর্তিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। উপন্যাস রচনাতেও তার সাফল্য ঈর্ষণীয়। ব্যক্তির মন ও মননের অপূর্ব সমন্বয়ে রবীন্দ্রনাথ তার উপন্যাসগুলো রচনা করেছেন। বঙ্কিমের উপন্যাসে আমরা দেখেছি সমাজের চাপে ব্যক্তি আত্মপ্রতিষ্ঠিত হতে পারেনি, তার চরিত্রগুলো সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে। অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাসে পাওয়া গেল নতুন কালের নারী ও পুরুষকে মানবিকতার দ্বারা দীক্ষিত হয়ে তারা সামাজিক সংস্কারকে অস্বীকার করছে, নারী পুরুষের সমানাধিকারের ভিত্তিতে অর্জন করতে চাইছে আত্মপ্রতিষ্ঠা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাইছে ঔপনিবেশিক শাসনের অবসান। কাহিনী নির্মাণ, চরিত্র চিত্রণ, ভাষার নিরীক্ষা, যুগের প্রতিফলন, মনোবিশ্লেষণ ইত্যাদি দিক থেকে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো উল্লেখযোগ্য। তার লেখা বহুল আলোচিত উপন্যাসগুলো হচ্ছে চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, 4 অধ্যায় ও যোগাযোগ। রবীন্দ্রনাথের পরে বাঙালির গৃহকাতরতা এবং আবহমান পারিবারিক আবেগের উপর ভর করে উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 থেকে 1938 অর্জন করেছিলেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে চরিত্রহীন, গৃহদাহ, দেবদাস, দেনা পাওনা,
শ্রীকান্ত ইত্যাদি। বাংলা উপন্যাসের জগতে এরপর আবির্ভাব ঘটে তিন বন্দ্যোপাধ্যায়ের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 থেকে 1971, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 থেকে 1950 এবং মানিক বন্দ্যোপাধ্যায় 1908 থেকে 1956। আবহমান বাংলার প্রাকৃতিক মাধুর্য, পল্লীর স্নিগ্ধ শান্ত রূপ, অরণ্য, পাহাড় যে এখনো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, তার লেখা পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক ইত্যাদি উপন্যাস পড়লেই তা বোঝা যায়। তারাশঙ্করের উপন্যাসে পাই অতীতের গৌরব আর ঐশ্বর্য হারানো জমিদার, নিম্ন শ্রেণীর বিচিত্র পেশার সাধারণ মানুষের কথা। এই মানুষজন আমাদের চিরচেনা বৈষ্ণবী, কবিয়াল, যাত্রাশিল্পী, মৃৎশিল্পী, বেদে, সাপুড়ে, বাজিকর, ঝুমুর দলের নাচিয়ে ইত্যাদি উঠতি শিল্প মালিক আর শ্রমিকদের জীবনের ছবিও পাওয়া যাবে তার উপন্যাসে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রী দেবতা, হাসুলি বাকের উপকথা, কবি প্রভৃতি। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে: এক, মার্ক্সবাদের পটভূমিতে ধনী দরিদ্রের দ্বন্দ্ব, এবং দুই, ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের আলোকে নরনারীর জটিল সম্পর্ককে তিনি উপন্যাসে তুলে ধরেছেন। ঔপন্যাসিক শাসনের দ্বারা জর্জরিত মানুষের জীবনের ছবি তার উপন্যাসে উজ্জ্বল। সেই সঙ্গে পাওয়া যাবে গ্রামীণ বাস্তবতার চিত্র, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, শহরতলী প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। বাংলা উপন্যাস আরো যারা লিখে খ্যাতিমান হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জগদীশ গুপ্ত, সতীনাথ ভাদুড়ী, কমল কুমার মজুমদার, দেবেশ রায়, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। 1947 সালে রাজনৈতিকভাবে ভারত বিভক্ত হয়ে যায়। পূর্ব বাংলায় সূচনা ঘটে নতুন এক সামাজিক রাজনৈতিক অবস্থার। এই সময়ে যাত্রা শুরু হয় বাংলাদেশের উপন্যাসের। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এই অঞ্চলটি ছিল পাকিস্তানের উপনিবেশ। ঢাকাকে কেন্দ্র করে নাগরিক জীবনের আবির্ভাব ঘটলেও গ্রামীণ জীবন ছিল একই রকম। ধনী দরিদ্রের দ্বন্দ্ব, গ্রামীণ কুসংস্কার, দারিদ্র্য ইত্যাদির দ্বারা বিপন্ন হয়ে পড়েছিল মানুষের জীবন। 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। জাতীয় জীবনে দেখা দেয় নতুন উদ্দীপনা। জনজীবনে আধুনিকতার ছোঁয়া যেমন লাগে, তেমনি গ্রামীণ জীবনের টানও ছিল সমান। এই পটভূমিতে বাংলাদেশের ঔপন্যাসিকেরা লিখেছেন নানা ধরনের উপন্যাস। শ্রেণীকরণ করলে বাংলাদেশের উপন্যাসকে এইভাবে বিন্যস্ত করা যেতে পারে: এক, গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, আবু ইসাকের সূর্য দিঘল বাড়ি, জহির রায়হানের হাজার বছর ধরে, আব্দুল গাফফার চৌধুরীর চন্দ্রদ্বীপের উপাখ্যান, শওকাত ওসমানের জননী, আখতারুজ্জামান ইলিয়াসের খেয়াবনামা, হাসান আজিজুল হকের আগুন পাখি, সৈয়দ শামসুল হকের মহাশূন্যে পড়ান মাস্টার, সেলিনা হোসেনের দীপান্বিতা ইত্যাদি। দুই, নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, সর্দার জয়েন উদ্দিনের অনেক সূর্যের আশা, আবুল ফজলের রাঙা প্রভাত, আনোয়ার পাশার নির্সন্ধানী ইত্যাদি। তিন, নগর জীবনের পটভূমিতে রচিত উপন্যাস। আবুল ফজলের জীবন পথের যাত্রী, রশিদ করিমের উত্তম পুরুষ ও প্রেম একটি লাল গোলাপ, আবু রুশেদের সামনে নতুন দিন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, শওকত আলীর দক্ষিণায়নের দিন ইত্যাদি। চার, আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী, শহীদুল্লাহ কায়সারের সারেং বউ, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, আবু ইসাকের পদ্মার পলি, সর্দার জয়েন উদ্দিনের পান্নামতি, শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন, সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি ইত্যাদি। পাঁচ, মনস্তত্ত্ব দার্শনিক উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র, সৈয়দ শামসুল হকের দেওয়ালের দেশ ও এক মহিলার ছবি,
শওকত আলীর পিঙ্গল আকাশ, মাহমুদুল হকের খেলাঘর ইত্যাদি। 6. ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান ও পদ্মা মেঘনা যমুনা, শামসুদ্দিন আবুল কালামের আলমগড়ের উপকথা, সত্যেন সেনের অভিশপ্ত নগরী, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, শওকত ওসমানের জালাঙ্গি, রিজিয়া রহমানের বং থেকে বাংলা, মাহমুদুল হকের জীবন আমার বোন, হাসান আজিজুল হকের বিধবাদের কথা, সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড ও গায়ত্রী সন্ধ্যা, হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল ইত্যাদি। এই বিভাজন ছাড়াও বয়স ভেদে নানা বিষয়কে কেন্দ্র করে উপন্যাস রচনা করেছেন বাংলাদেশের ঔপন্যাসিকেরা। ফলে তারা যেমন বড়দের জন্য উপন্যাস লিখেছেন তেমনি লিখেছেন ছোটদের জন্য। সব মিলিয়ে বলা যায় বিচিত্র ধারায় বাংলাদেশ উপন্যাস বিকশিত হয়েছে। গ্রামীণ মানুষের জীবন ও শহুরে জীবন, ব্যক্তিক সংগ্রাম ও জাতিগত সংগ্রাম, ইতিহাস ও রাজনীতি সবকিছুই বাংলাদেশের উপন্যাসে স্থান পেয়েছে। চরিত্র চিত্রণ, ভাষা, আখ্যান শৈলী ইত্যাদি নানা দিক থেকে সাফল্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের ঔপন্যাসিকেরা। কাকতাড়ুয়া উপন্যাস ও ঔপন্যাসিক পরিচিতি। সেলিনা হোসেন। সেলিনা হোসেন 1947 সালের 14 জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোশাররফ হোসেন, মাতার নাম মরিয়মুন্নেছা বকুল। তিনি পিতামাতার চতুর্থ সন্তান। 1960-এর দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লেখালেখির সূচনা। এ পর্যন্ত বড়দের জন্য তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা 33, ছোটদের 25। সেলিনা হোসেনের লেখার জগৎ বাংলাদেশের মানুষ, তার সংস্কৃতি ঐতিহ্য। তার উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা, বাঙালির অহংকার, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা অর্জন করেছে। ইংরেজি, রুশ, ফরাসি, হিন্দি, জাপানি, কোরিয়ান, ফিনিশ, উর্দু, আরবি, মালায়ালাম ইত্যাদি বেশ কয়েকটি ভাষায় তার বেশ কিছু গল্প ও উপন্যাস অনুদিত হয়েছে। বিদেশি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার উপন্যাস পাঠ্যসূচিভুক্ত হয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি, নীল ময়ূরের যৌবন, গায়ত্রী সন্ধ্যা, পূর্ণছবির মগ্নতা, যমুনা নদীর মুসায়েরা, ভূমি ও কুসুম। 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ পেয়েছেন দেশের প্রধান প্রধান সব পুরস্কার। আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুরমা চৌধুরী আন্তর্জাতিক স্মৃতি পুরস্কার, ভারত। 2010 কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। কর্মজীবনে তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন। 2018 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এখন সার্বক্ষণিকভাবে লেখালেখি, নারী উন্নয়ন আর মানবাধিকার নিয়ে কাজ করছেন। উপন্যাসের আলোচনা। কাকতাড়ুয়া বাংলাদেশের কোনো একটি গ্রাম। এই গ্রামেরই এক কিশোর বুধা। এক চাচি আর চাচাতো বোন কুন্তি ছাড়া তিন কুলে আপন বলতে কেউ নেই। তবে আজ না থাকলেও একদিন ছিল। সে বছর দুয়েক আগের কথা। বাবা মা ছাড়াও ছিল দুই বোন আর এক ভাই। সবচেয়ে ছোট বোন বিনুর বয়স ছিল 1.5 বছর। ছিল পিঠাপিঠি এক ভাই তালেব আর বোন শিলু। এই ভাই বোনদের নিয়ে ভালোই কাটছিল তার দিনগুলো, কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল। কলেরায় মারা গেল সবাই, ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা। চাচির বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল, কিন্তু দারিদ্র্যের কথা তুললে বুধা সেই বাড়ি ত্যাগ করে। সেই থেকে বুধা একা। যখন যেখানে খুশি রাত কাটায়, যা খুশি তাই করে, যখন যা জোটে তাই দিয়ে ক্ষুণ্ণবৃত্তি করে। পুরো গ্রাম আর হাট বাজার হয়ে উঠল তার বিচরণ ক্ষেত্র। চেনা জানা সব মানুষ হয়ে উঠল তার আপনজন। এভাবে দিন যায় দিন আসে, কিন্তু একদিন ওই গ্রামে মিলিটারি ঢুকে পড়লো, পুড়িয়ে দিল বাজারের দোকানপাট। বিস্মিত বুধা, কেন মিলিটারিরা এমন করলো? কি অপরাধ?
এমন করেছে বাংলাদেশের মানুষ? ভীষণ ক্ষুব্ধ হলো সে। ভাবলো এর প্রতিকার হওয়া দরকার, প্রতিশোধ নেওয়া দরকার। বুঝতে তার অসুবিধা হলো না মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ কি তা সে বোঝেই না। তবে এটা বুঝেছিল ওই মিলিটারিরা বিদেশি, বাংলাদেশের মানুষ নয়। এদের বিরুদ্ধে লড়াই করা জরুরি। শুধু এরা নয়, যারা এদের সহায়তা করছে তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। অন্যদের মতো গ্রাম ছেড়ে সে পালিয়ে যাবে না, কিন্তু সে তো খুব ছোট, যুদ্ধ করবে কি করে? এক রাতে মুক্তিযোদ্ধা আলী ও মিঠু রাতের আধারে গ্রামে এলো। বুধাকে বলল স্কুলের মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল বুধা। প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির বাড়ি, তারপর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল। বাপ মা হারানো কিশোর বলে কেউ তাকে তেমন একটা সন্দেহ করলো না। তারপর এলো সেই দিন, মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিন তাকে মাইন পেতে ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিলেন। বাংকার খোঁড়বার সময় কৌশলে সে তার ভেতর মাইন পুঁতে চলে এলো নদীর ধারে। এখানেই অপেক্ষা করছিলেন শাহাবুদ্দিন এবং তার সহযোদ্ধারা। এলো সেই মহেন্দ্রক্ষণ। পাকিস্তানি সেনারা বাংকারে ঢুকতেই পুরো ক্যাম্পটা মাইনের বিস্ফোরণে উড়ে গেল। নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বুধা শুনতে পেল সেই শব্দ। তাদের অভিযান সফল হলো। নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে। সংক্ষেপে এই হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের কাহিনী, এক সাহসী কিশোর মুক্তিযোদ্ধার কাহিনী। আমাদের বুঝতে অসুবিধা হয় না উপন্যাসটি 1971 সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। এর আখ্যান ভাগ বা প্লটটিকে চমৎকারভাবে গড়ে তুলেছেন সেলিনা হোসেন। শুরুটা এরকম। রাত পোহালে দিনের আলো, সূর্য ডুবলে আধার। ওর কাছে দুটোই সমান। হাটে মাঠে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসেব রাখে না। ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সমান। মনে করে যেদিকে চোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা। এই হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র বুধার কথা। এরপর বুধার চরিত্রটিকে ধীরে ধীরে গড়ে তুলেছেন সেলিনা হোসেন। বুধা কিশোর হলেও অসীম সাহস আর মানবিক গুণাবলীর অধিকারী সে। দেশের মানুষের প্রতি মমত্ববোধ, বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা, দেশাত্মবোধ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। খুবই স্বাভাবিক মনে হয় তার এই আচার আচরণ। দেশকে ভালোবাসে বলে ধীরে ধীরে সে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায় দেশপ্রেমের এক অনবদ্য কাহিনী এটি। ঔপন্যাসিকের চরিত্রগুলোকে, বিশেষ করে বুধার চরিত্রটি এ লক্ষ্যেই গড়ে তুলেছেন। কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র বুধা। বুধাকে ঘিরেই গড়ে উঠেছে কাহিনী। সে কিশোর কিন্তু ভীষণ সাহসী। ছোটবেলায় সে ভয়ের গল্প শোনেনি। ভয় কি তাই সে জানে না। বাবা মা ভাই বোন মারা যাওয়ার কথা মনে হলে তার আর ভয় থাকে না। গায়ের লোক তাকে পাগল বললেও সে আসলে এক সাহসী বালক। একা একা বেড়ে উঠতে গিয়ে সে আরো সাহসী হয়ে ওঠে। চাচির বাড়ি ছেড়ে এলে তার মধ্যে মুক্তির বোধ জাগে। একা একা থাকতে থাকতে সে স্বাধীন মানুষ হিসেবে বড় হতে থাকে। ঔপন্যাসিক এভাবেই ভয়হীন এক কিশোর হিসেবেই তাকে গড়ে তুলেছেন। এরপরও সে জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে। শান্তি কমিটি আর রাজাকার কমান্ডারের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ক্যাম্পের বাংকারে মাইন পেতে রেখে আসে। ভয় পায় না। বুধার এই যে সাহসী হয়ে বেড়ে ওঠা এবং তারপর মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া, এই দিকটিকে সেলিনা হোসেন চমৎকার ভাবে তুলে ধরেছেন এই উপন্যাসে। বুধার চরিত্রের এই বিকাশ তাই খুব স্বাভাবিক বলে মনে হয়। কিশোর হিসেবে তার মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি এভাবেই যৌক্তিক হয়ে উঠেছে। কাকতাড়ুয়া উপন্যাসে আরো বেশ কয়েকটি চরিত্র আমরা পাই, তারা খুব বড় ভূমিকা পালন করেনি, তবে উপন্যাসের কাহিনী গড়ে তুলতে সাহায্য করেছে। এই চরিত্রগুলো হচ্ছে কুন্তি, নোলক বুয়া, হরি কাকু, আহাদ মুন্সি, আলী, মিঠু, ফুলকলি, রাজাকার কুদ্দুস ও মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন। এই চরিত্রগুলো ছাড়া আরো একজনের প্রভাব এই উপন্যাসে স্পষ্ট। সেই মানুষটি হচ্ছেন বঙ্গবন্ধু। বুধা অনেক সময় যখন মুক্তিযুদ্ধের কথা ভেবেছে তখন এই ছায়ার মতো তার স্বাধীনতার আহ্বান বুধাকে উদ্দীপ্ত করেছে। সমগ্র উপন্যাসটি নির্মাণ করতে সেলিনা হোসেনকে এসব চরিত্রের সাহায্য নিতে হয়েছে। তিনি এর কাহিনীকে পাঠকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। উপন্যাসটির ভাষাভঙ্গি, পরিবেশ চিত্রণ এবং বর্ণনা রীতিও বেশ আকর্ষণীয়।
শুরু থেকেই ছোট ছোট বাক্যে অন্তরঙ্গ ভঙ্গিতে উপন্যাসের কাহিনী গেঁথে তুলেছেন ঔপন্যাসিক সেলিনা হোসেন। বুধা যে মুক্ত মানুষ সেটা বোঝাবার জন্য যে বর্ণনার আশ্রয় নিয়েছেন তাও চমকপ্রদ। এরকম প্রাসঙ্গিক কিছু অংশ। ক, প তোকে ডাকে, আয়। ও হেসে বলে, এই তো এসেছি, দেখা আমাকে। প তোকে দেখে। খ, ঘুমোবার জায়গা নেই তো কি হয়েছে, দোকানের বারান্দা আছে, গাছতলা আছে, হাটের চালা আছে, ঘাটে বাঁধা নৌকা আছে। গ, সব বেলার ভাত নেই তো কি হয়েছে, ফল পাকুড় আছে, নদীর পানি আছে, নোলক বর মুড়ি ভাজা আছে। বুধা যে আপন স্বভাবে স্বাধীনভাবে বেড়ে ওঠা এক কিশোর, এই বর্ণনায় আছে তারই ইঙ্গিত। মিলিটারির নির্মম হত্যাকাণ্ড আর যে বর্বরতার দৃশ্য সে দেখেছে সেই বর্ণনাও সমান আকর্ষক। গুলি, মুখ থুবড়ে পড়ে গেলাম সালাম চাচা। গুলি, পড়ে গেল রবিদা। গুলি, পড়ে যায় একসঙ্গে অনেকে। ধান গাছের আড়ালে উবু হয়ে বসে থাকতে পারে না ও, ওর শরীর কাঁপে থরথর করে, হাজার হাজার বলতা ওর কানের চারপাশে উঠতে থাকে, ও পড়ে যায়, ওর শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। আবার বুধা যখন মিলিটারিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে তখনকার বর্ণনা এরকম। ও পরক্ষীণ সৈনিকদের দিকে তাকিয়ে আছে, ভাবছে, ভীষণ ভাবনায় ও গম্ভীর হয়ে যায়। ভাবে ওদেরকে তো একদিন এগা থেকে চলে যেতে হবে, ওরা যেভাবে এসেছিল সেভাবেই একদিন ফিরে যাবে, ওদেরকে যেতেই হবে, তবে ওদেরকে কি জ্যান্ত ফিরে দিয়ে যেতে দেওয়া উচিত? এখানে পৌঁছানোর পর ঔপন্যাসিক সেলিনা হোসেন বুধার মধ্য দিয়ে প্রতিশোধ গ্রহণের কথা বলেন। এই হচ্ছে লেখকের জীবন ভাবনা। অত্যাচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহণ করতে হয়, এই ভাবনারই প্রকাশ ঘটেছে এই উপন্যাসে। শুধু বড়রা নন, একজন কিশোরও যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এ হচ্ছে সেই কাহিনী। গ্রামের অবহেলিত প্রান্তিক এক কিশোরের স্বাধীনতা সংগ্রামের গল্প। নতুন প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ দেখেনি তারা এই উপন্যাসটি পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। উপন্যাসটির সার্থকতা মূলত এখানে।